আমরা আজকে লো মেমোরি অ্যালগরিদমস পড়ছি। এখানে মেমোরি হচ্ছে র্যাম স্পেস। আমরা এমনভাবে অ্যালগরিদম ডিজাইন করব যাতে করে মেমোরি খুব কম লাগে। ইনফ্যাক্ট প্রথম দিকে যে কম্পিউটারগুলো আমরা ব্যবহার করেছি সেগুলোতে র্যাম সাইজ খুবই কম ছিল এবং তোমরা সেটা কল্পনা করতে পারবা না যে কত কম ছিল। 64K তার চেয়েও কম ছিল। এখন হচ্ছে যেহেতু র্যাম সাইজ অনেক বেড়েছে, এখন প্রোগ্রামাররা প্রোগ্রাম করার সময় ওয়ার্কিং মেমোরি কতটুকু লাগবে এই বিষয়ে খুব বেশি চিন্তা ভাবনা করে না, যার জন্য ক্রমাগত মেমোরি রিকোয়ারমেন্ট বেড়েই চলেছে। তাহলে যেহেতু মেমোরি এখন র্যামের সাইজ অনেক বড়, এখনো কেন আমরা লো মেমোরি অ্যালগরিদম কিংবা অ্যালগরিদম কিভাবে কম মেমোরিতে ইমপ্লিমেন্ট করা যায় যেখানে ওয়ার্কিং স্পেস কম লাগে সেরকম অ্যালগরিদমের কথা কেন চিন্তা করব? তার পিছনে মোটিভেশন হচ্ছে ইন দ্য বিল্ট ইন এমবেডেড সফটওয়্যারস, যেগুলো আমরা চারিদিকে এখন যেহেতু এই যে ইন্টারনেট অফ থিংস, তারপরে এই সমস্ত ইয়ের ক্ষেত্রে আমরা ছোট ছোট টিনি ডিভাইসেস যেগুলো, সেগুলোতেও আমরা তার সাথে কমিউনিকেট করছি, তার সাথে কানেক্ট করছি। সুতরাং সে সমস্ত জায়গায় যে মেমোরি, এই মেমোরিগুলো খুবই কম। সুতরাং আমাদের বিল্ট ইন এমবেডেড সফটওয়্যার যে সমস্ত জায়গায় ইউজ করছি সে সমস্ত জায়গাতে আসলে মেমোরি যেহেতু কম, সেখানে প্রোগ্রাম যে অ্যাপ্লিকেশন গুলো আমরা ব্যবহার করব, সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো যাতে এমন হয় যেখানে হচ্ছে মেমোরি কম লাগে, যেমন মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার। এখন আমাদের চারিদিকে সবকিছুতেই আসলে আমরা এমবেডেড সিস্টেম ব্যবহার করছি। সেন্সর নেটওয়ার্ক, যেখানে টাইনি সেন্সরস আছে উইথ লিমিটেড মেমোরি। সুতরাং সেন্সরগুলোর মেমোরি খুবই লিমিটেড, সেখানে যে আমরা অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করব সেই অ্যাপ্লিকেশন যেন মেমোরি কম লাগে, এইভাবেই আমাদের প্রোগ্রাম করতে হবে, এইভাবে আমাদের অ্যালগরিদম ডিজাইন করতে হবে। ডাটা মাইনিং অ্যাপ্লিকেশনস এর ক্ষেত্রে এখানে হিউজ ডেটা আসছে, কিন্তু আমরা স্ট্রিম অফ ডেটা, যেখানে সবসময় পার্টিকুলার একটা স্ট্রিম, আমার একটা সেগমেন্ট আমার কাছে অ্যাভেলেবল এবং সেই সেগমেন্ট ক্রমাগত আমার সামনে দিয়ে চলে যাবে এবং সেখান থেকে আমাকে ডেটা এক্সট্রাক্ট করতে হবে, স্ট্যাটিস্টিক্যাল ডেটা। এবং সেক্ষেত্রেও আমাদের আসলে হিউজ যে ডেটার তুলনায় আমাদের মেমোরি রিকোয়ারমেন্ট, মেমোরি খুবই কম। সুতরাং সেখানেও আমাদের লো মেমোরি অ্যালগরিদম ব্যবহার করতে হবে। অ্যালগরিদম ডিজাইন করার সময় আমাদের চিন্তা করতে হবে যাতে ওয়ার্কিং স্পেস কম লাগে। অবজেক্টিভ হচ্ছে লো মেমোরি অ্যালগরিদমের টু রিডিউস ওয়ার্কিং স্টোরেজ রিকোয়ারমেন্ট ইন দ্য এক্সপেন্স অফ লিমিটেড ইন এফিসিয়েন্সি ইন দ্য রানিং টাইম। এখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা রানিং টাইম স্যাক্রিফাইস করব, কিন্তু আমাদের ওয়ার্কিং স্পেসটা আমাদেরকে কমাতে হবে আর কি, রিডিউস করতে হবে। টু রিডিউস ওয়ার্কিং স্টোরেজ রিকোয়ারমেন্ট ইন দ্য এক্সপেন্স অফ লিমিটেড এফিসিয়েন্সি ইন দ্য রানিং টাইম। কিরকম এনভায়রনমেন্ট হতে পারে? ইনপুট ডাটা ক্যান বি চেঞ্জড ডিউরিং এক্সিকিউশন। এরকম হতে পারে যে আমরা ইনপুট ডাটাকে আমরা চেঞ্জ করতে পারি, অথবা ইনপুট ডাটা ইজ অ্যাভেলেবল ইন রিড অনলি মেমোরি। এই ধরনের ক্ষেত্রগুলোতে এই এনভায়রনমেন্টে আমাদের লো মেমোরি অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে হতে পারে। ইন প্লেস মেমোরি ইনপুট অ্যান অ্যারে অফ সাইজ n containing n অবজেক্টস, এবং এখানে আমরা আসলে মেমোরির মধ্যে চেঞ্জ করতে পারবো সোয়াপিং অ্যামং ইনপুট এলিমেন্টস, আর হচ্ছে অর্ডার 1 এক্সট্রা স্পেস আমরা ব্যবহার করব। আফটার এক্সিকিউশন আমরা পাবো ইচ অবজেক্ট ইজ ইন দ্য ইনপুট অ্যারে অ্যান্ড ডিজায়ার্ড রেজাল্ট। এটা হচ্ছে ইন প্লেস, অর্থাৎ যেখানে হচ্ছে আমরা আসলে আমরা ইনপুট ডাটার উপরে চেঞ্জ করতে পারবো, সেই মডেলটা যদি আমরা ব্যবহার করি। আর যদি আমরা রিড অনলি মডেল ব্যবহার করি তাহলে এখানে ডেটার যে স্ট্রাকচার, যে ডেটা এন্ড ডেটা স্ট্রাকচার অফ সাইজ n containing n objects, constraints during execution, input data structure is read only, অর্থাৎ ইনপুট ডাটা ওখানে আমরা কোনো কিছু রিড রাইট করতে পারবো না, ওটা রাইট করতে পারবো না, ওখানে শুধুমাত্র রিড করতে হবে। কনস্ট্রেইনড স্পেস ফর স্টোরিং টেম্পোরারি রিজাল্টস, আমরা অল্প স্পেস ব্যবহার করব যেখানে টেম্পোরারি রিজাল্ট আমরা ইউজ করব, রাখবো। After execution, input data structure remains unchanged, desired result will be reported. এই হচ্ছে রিড অনলি মডেল। তো আমরা এখন কয়েকটা অ্যালগরিদম যেগুলো আমরা চিন্তা করব অ্যাকচুয়ালি রিড অনলি মডেলে, আমরা দেখব যে কিভাবে আসলে মেমোরি করা যায়। তো রিড অনলি মডেলের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। রিড অনলি মডেলের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে নো মুভমেন্ট অফ ডেটা ইনসাইড দ্য ইনপুট অ্যারে, and read only
এর অ্যাডভান্টেজ হচ্ছে হলো ইট ইজ সিকিউর, তার কারণ ইনপুট ডাটা আমি চেঞ্জ করছি না কখনো, সেটা লস্ট হওয়ার ভয় নেই। অ্যান্ড মাল্টিপল প্রসেস ক্যান অ্যাক্সেস দ্য ডাটা ফর কম্পিউটেশন, যেহেতু ইনপুট অ্যারেতে সবসময় ডাটা কোনো ওখানে রাইট অপারেশন হচ্ছে না, ওই ডাটাতে মাল্টিপল প্রসেস সেখানে ডাটা অ্যাক্সেস করতে পারে। আমরা ছোট্ট খুব সিম্পল এক্সাম্পল থেকে চিন্তা করতে করতে যাই যে কিভাবে আমরা আসলে একটু চিন্তা করে মেমোরি কম লাগে এরকম অ্যালগোরিদম ডিজাইন করতে পারি। এখানে প্রবলেমটা হলো বেস টাইম ইন্টারভ্যাল। এখানে সাপোজ ইউ আর ওয়ার্কিং ফর এ কোম্পানি, ইউ আর নাও লুকিং এট এ লিস্ট অফ মান্থলি প্রফিট অ্যান্ড লস and wonder when the company was based. To measure the company's commercial activity, you can define the total amount of profit for consecutive months. টোটাল এখানে হচ্ছে মান্থ এবং ওই মান্থের প্রফিট দেওয়া আছে, যেমন এই টেবিলে মান্থ 1 এ প্রফিট 4, মান্থ 2 তে প্রফিট -3, মান্থ 3 তে প্রফিট 5, এরকম ভাবে প্রফিট দেওয়া আছে। তে এখন আমাদের যেটা করতে হবে যে আমরা আসলে দেখতে চাই যে কোন সময় কোম্পানির পারফরমেন্সটা ভালো ছিল, অর্থাৎ কোন আমরা পার্টিকুলার কোনো একটা কনজিকিউটিভ সময়, কনজিকিউটিভ মান্থ সময়ে টাইম স্প্যানে যদি প্রফিট ম্যাক্সিমাম হয় সেটাকে বেস্ট বলছি। সুতরাং আমাদেরকে এইরকম একটা টাইম স্প্যান বের করতে হবে যে টাইম স্প্যানের মধ্যে কনজিকিউটিভ মান্থের প্রফিট হচ্ছে সবচেয়ে বেশি ছিল। এটা আমাদের এই প্রবলেম এখানে আমরা বের করতে হবে। এখন বলো দেখি কিভাবে বের করবা, কেউ বলো। ডিভাইড এন্ড কনকার ইউজ করে বের করা যায়। ডিভাইড এন্ড কনকার এখানে কিভাবে হবে? এখানে তো ওভারল্যাপিং সাব প্রবলেম। স্যার মানে হচ্ছে ইদার আমাদের বেসটা থাকবে আমাদের অ্যারের পর থেকে, অথবা সেকেন্ড হাফে, মানে ফার্স্ট হাফে অথবা সেকেন্ড হাফে, অথবা হচ্ছে এটা মাঝেরটাকে স্প্যান করে। আর মাঝেরটাকে স্প্যান করার জন্য ওইটা হচ্ছে কি আমাদের পার্টটা, মানে ডিফিকাল্ট পার্টটা, মানে অন্য দুটো তো হচ্ছে জাস্ট সিম্পল রিকার্সিভ। না, সেরকম প্রত্যেকটা ক্ষেত্রেই তোমার হচ্ছে মানে স্প্যান ওভারল্যাপ করতে পারে। মানে তোমার রিকারশনে যদি যাও প্রত্যেকটা সময় ভাগ করবে তখনই তো স্প্যান ওভারল্যাপ করতে পারে। তো এখানে আমরা যদি এটা বের করি, খুব সিম্পল মেথড, যে আমরা 2 ডাইমেনশনাল অ্যারেতে হচ্ছে হলো সেই থেকে অত থেকে অত পর্যন্ত কত প্রফিট, সেইটা দিয়ে আমরা এই 2 ডাইমেনশনাল অ্যারেটা ভরে ফেলবো এবং এর মধ্যে থেকে ম্যাক্সিমাম নিব। আমরা প্রথম জাস্ট চিন্তা করছি আমাদের প্রবলেমটা হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট, একটা কনজিকিউটিভ পিরিয়ডের প্রফিট ম্যাক্সিমাম, সেই ম্যাক্সিমাম প্রফিটটা আমরা বের করতে চাচ্ছি। এটা তো সিম্পল এভাবে হয় যে আমরা জাস্ট একটা 2 ডাইমেনশনাল অ্যারেতে এবং প্রত্যেকটা টাইম স্প্যানের জন্য এখানে থাকবে, প্রত্যেকটা টাইম স্প্যানের মধ্যে এই অ্যারের মধ্যে আমরা ভ্যালুটাকে কম্পিউট করব ওখান থেকে, তাই না? এবং এর মধ্যে থেকে যে ভ্যালুগুলো প্রত্যেকটা সেলে আসবে, এই সেলের অবশ্যই মানে আপার ডায়াগোনাল দুইটা স্প্যান তো আমরা একই দিকে যাচ্ছি, সেভাবে নিয়ে যাব করব, এবং এই স্প্যানগুলোর মধ্যে থেকে যেটা ম্যাক্সিমাম আসবে সেটাই হচ্ছে হলো ওই কোম্পানির হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট কোনো একটা কনজিকিউটিভ ইন্টারভ্যালে। কি বুঝতে পারছো তোমরা? কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছো কিনা? জি স্যার। তাহলে এখানে আমরা ম্যাক্সিমাম পেলাম। এখন এখানে দেখি এখানে কিন্তু মেমোরি তোমার অর্ডার এন স্কয়ার মেমোরি লেগে যাচ্ছে, তাই না? আমরা তো এখানে মেমোরিকে ফোকাস করছি, আর হচ্ছে টাইম কমপ্লেক্সিটিও তোমার হচ্ছে এন স্কয়ার ইয়েতে লাগবে আর কি। হ্যাঁ, তো আমরা জাস্ট সিম্পল এরকম একটা কোড লিখেও এটা করে ফেলতে পারি, এবং এখানে অর্ডার এন স্কয়ার স্পেস লাগছে এই ইয়েতে। এখন আমরা কি করতে পারি? এখন স্পেস বাড়ানোর জন্য আমরা কি করতে পারি? স্পেস বাড়ানোর জন্য আমরা হচ্ছে যে দেখো এখানে আমরা যদি এইভাবে একটা যোগ করে নেই সবগুলো, অর্থাৎ হচ্ছে এইখানে সাম হচ্ছে যে আগের থেকে আগের যে মানে প্রথম থেকে এই পর্যন্ত যে সাম সেইটা প্রফিটে, যেমন প্রফিটের প্রথম মাসের আগে তো কিছুই নেই, সুতরাং সাম হচ্ছে 4, দ্বিতীয় মাসের সাম হচ্ছে 4 - 3, তার মানে 1, তাই না? 4 - 3 এটা হচ্ছে 1,
তারপরে হচ্ছে তোমার তৃতীয় মাসের ক্ষেত্রে হচ্ছে মাইনাস ইয়েতে এখানে যা ছিল 1, এই পর্যন্ত 1 ছিল, তার সাথে 5 যোগ করলে 6, অর্থাৎ হচ্ছে আমরা প্রথম থেকে ওই মাস পর্যন্ত কনজিকিউটিভ যে প্রফিট, সেই প্রফিটের সামটা আমরা একটা রোতে একটা ইয়েতে রাখলাম, একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে এখানে রাখলাম। এটা যদি আমরা চিন্তা করি, কি বুঝতে পারছো? এখন এই ডাটার উপরে অবজার্ভ করে দেখো, এখানে কিন্তু আমরা খুব সহজেই এটাকে আমরা করতে পারি, মানে ইমপ্রুভ করতে পারি, এটাকে সহজেই ইমপ্রুভ করতে পারি। কিভাবে করতে পারি দেখো তো? any two কম্বিনেশনের জন্য বিয়োগ করব। এনি টু কম্বিনেশনের জন্য আমরা বিয়োগ করব, করে কিভাবে বের করব? অল কম্বিনেশনের জন্য ম্যাক্সিমাম যেটা আসে আর কি। তো সেখানে সেগুলো অল কম্বিনেশন রাখলে আমাদের মেমোরি স্পেস কত লাগবে? না স্যার, অল কম্বিনেশন আমি জাস্ট লুপ করে দেখে যাব, আমি কোনো এক্সট্রা স্পেস ইউজ করব না। আমাদের হচ্ছে হলো এখানে দেখছি যে এই সাম কিন্তু হচ্ছে যে এই সামটা আসলে যে ক্যালকুলেটটা আমরা করছি, কোন একটা পার্টিকুলার ঘরের সাম হচ্ছে যে তার আগের ঘর পর্যন্ত যে যোগফল ছিল তার সাথে ওই প্রফিটটা যোগ করে পাচ্ছি, তাই না? যেমন আমরা যদি 3 এর এখানে যাই তাহলে 6, তারপরে হলো 6 এর সাথে এখানে -7 এটা যোগ করে এখানে -1 হয়ে গেল। তো এইভাবে আমরা এটা করতে পারছি। তো এখানে তাহলে হচ্ছে যে আমাদের এই অ্যারেতে আমরা এটা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের একটা অ্যারে লাগছে, এখানে অ্যারেটার সাইজ হচ্ছে মানে এই সেম সাইজের একটা অ্যারে আমাদের মেমোরি স্পেস লাগছে। তো এখানে আমরা তাহলে কিভাবে বের করতে পারি এইটা? আরেকটা অবজারভেশন দেখি আমরা এখানে, যদি দেখতে পারি আরেকটা অবজারভেশন হচ্ছে যে কোন একটা পিরিয়ডের ধরো আমরা লাস্ট যে ইন্টারভ্যাল পাচ্ছি, ধরে নাও এই যে মান্থ 5 এর আগে হচ্ছে হলো কত 8, তাই না? 8, আর এর আগে যেগুলো আছে তাদের মধ্যে মিনিমাম কোনটা? -1, তাদের মধ্যে মিনিমাম হচ্ছে -1। তাহলে হচ্ছে তোমার হচ্ছে তার আগের মাস থেকে, অর্থাৎ এর আগের মাস যদি আমরা ধরি 3, আমরা 3 থেকে যে শুরু করে যদি প্রফিট ক্যালকুলেট করি তাহলে এই পিরিয়ডটা হবে হচ্ছে ম্যাক্সিমাম। আচ্ছা, আমরা ইয়েতে যদি দেখি সেটা হলো যে যে কোনো একটা পিরিয়ডের ক্ষেত্রে আমরা আবার এখানে যদি দেখি যে 9 এর ক্ষেত্রে এখানে হচ্ছে 13, মান্থ 9 এ হচ্ছে হলো আমাদের ম্যাক্সিমাম সাম হচ্ছে 13। এর আগে হচ্ছে হলো সবচেয়ে কম সাম কোথায় আছে? 4 এ। তাহলে কম সাম যেটা 4 এ আছে, তাহলে আমাদের যদি আমরা 4 এ যদি থাকে তাহলে আমরা 5 থেকে শুরু করব। 5 থেকে শুরু করে এই পর্যায়ে মানে যদি দেখি তাহলে এইটুকুর মধ্যে প্রফিট হচ্ছে আমাদের যেটা আমাদের 9 এ হচ্ছে 13 এর এখানে হচ্ছে টোটাল হচ্ছে এই পিরিয়ডে 14। তাহলে হচ্ছে আমরা এই 9 পর্যন্ত মান্থ যদি চিন্তা করি তাহলে হচ্ছে হলো যেটা মিনিমাম হচ্ছে সেই মিনিমামের পরের মান্থ থেকে ওই রেঞ্জ পর্যন্ত এইটা হচ্ছে ম্যাক্সিমাম দেবে।
স্যার কিন্তু যেটা আমরা ম্যাক্সিমাম নিচ্ছি তার রাইটে যেগুলো আছে তার নেক্সটে হ্যাঁ, সেগুলো বাদ এখন পড়ে যাচ্ছে। এখন আমরা হলো যে প্রথম থেকে শুরু করে আমরা প্রত্যেকটার জন্য এইরকম ম্যাক্সিমাম বের করব, এবং ম্যাক্সিমামের থেকে যদি ম্যাক্সিমাম পাই আমরা ওই ভেরিয়েবলটাকে রিপ্লেস করব ম্যাক্সিমাম দিয়ে। সুতরাং আমরা এখান থেকে স্ক্যান করে শেষ পর্যন্ত গিয়ে যদি এই ক্যালকুলেশন 1 যদি আসি, 1 এর আগ পর্যন্ত যে মিনিমাম ছিল সেই মিনিমাম থেকে আমরা মিনিমামের পরের ঘর থেকে ওই স্প্যানের যে প্রফিট সেটা যোগ করে রাখবো, সেটা হলো ওই এই স্প্যানের জন্য ম্যাক্সিমাম প্রফিট। তারপরে আমরা এই পরের ঘরের জন্য আসলাম, পরের ঘরের জন্য এসে ওই ঘর থেকে এইটা ম্যাক্সিমাম প্রফিট। এরকম করে আমরা কিন্তু প্রত্যেকটা ঘরের জন্য আমরা একটা ভেরিয়েবল ম্যাক্সিমাম রাখি, এবং যে ম্যাক্সিমামে হচ্ছে সবসময় ম্যাক্সিমামের চেয়ে বড় যখন পাবো তখন ম্যাক্সিমাম দিয়ে রিপ্লেস করব। সুতরাং এইটা যখন শেষ পর্যন্ত আমরা কম্পিউট করব তাহলে হচ্ছে আমাদের ওই রকম একটা কনজিকিউটিভ স্প্যানে যেটা ম্যাক্সিমাম হবে সেই ম্যাক্সিমামটা আমরা পেয়ে যাব। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। স্যার এটা কি সবগুলোর জন্য বের করার আমাদের দরকার আছে? খালি যেটা ম্যাক্স হ্যাঁ, যদি সেটা বের করি এবং সেটা রাইটের জন্য আবার বের করি তাহলে তো মনে হয় তা কি হবে? যেটা ম্যাক্স পাচ্ছি তার লেফটে তো আর কেউ এরকম থাকার কথা না, হলে তার রাইটে থাকবে। আমরা তো ওখানে ডিভাইড, কারণ মিনিমাম তো স্যার দুজনের ম্যাক্সের জন্য রাইটের মিনিমামটা থাকতে পারে, মিনিমাম থেকে তার থেকে একটু বেশি হলেও আমাদের নিয়ে নেওয়ার একটা চান্স থাকে। না, ওটা ইয়েতে মানে তুমি কেয়ারফুলি দেখো, আমার মনে হয় ওইভাবে হবে না, আমাকে মানে প্রত্যেকটাই দেখতে হবে আর কি। আচ্ছা, এখানে আমরা এই অ্যালগরিদমে কি করা হচ্ছে, এখানে হচ্ছে রিড অনলি অ্যারে, মান্থলি প্রফিট এন্ড লস, টোটাল অ্যামাউন্ট অফ প্রফিট ইন দ্য বেস্ট ইন্টারভ্যাল, ওয়ার্কিং স্পেস হচ্ছে অ্যান অ্যারে, সাম অফ 0 to n অফ সাইজ n+1। আমরা ম্যাক্স পি 0 ধরছি, সাম 0। এখানে হলো সবগুলোর জন্য হচ্ছে আমরা সামটা ক্যালকুলেট করলাম, ওই যে ক্যালকুলেশনটা দেখালো। এখন যে থেকে এন পর্যন্ত আমরা হলো প্রত্যেকটার জন্য যে মিনিমামটা বের করছি, তো মিনিমাম বের করে হলো আমরা ওই ইয়ের জন্য সেটা মিনিমাম বের করে আমরা মিনিমামটাকে বাদ দিচ্ছি। ওই যে মিনিমাম যে আর ইয়ে থেকে যে মিনিমাম এটা পাইছি, যে থেকে এইটা যদি এইটা ম্যাক্স পাই তখন ম্যাক্সিমাম প্রফিটের সাথে ওইটাকে আমরা রিপ্লেস করছি, এবং ফাইনালি হচ্ছে আমরা ম্যাক্সিমাম প্রফিটটা পাচ্ছি। সুতরাং এখানে হচ্ছে আমাদের অর্ডার এন্ড স্পেস লাগছে, কিন্তু হচ্ছে টাইম কমপ্লেক্সিটি আমাদের এখানে কত হচ্ছে, অর্ডার এন্ড স্পেস লাগছে, টাইম কমপ্লেক্সিটি কত এখানে, টাইম কমপ্লেক্সিটি স্টিল কিন্তু হচ্ছে আমাদের অর্ডার এন স্কোয়ার, তাই না? এখানে আচ্ছা, এখন আমরা এর থেকে ইমপ্রুভ করতে পারি কিনা। স্যার মিনিমাম আর ম্যাক্সিমাম লেফট থেকে ট্র্যাক করে গেলে হ্যাঁ, ইয়েতে আমরা আসলে ইমপ্রুভ করতে পারি, তার কারণ যে পর্যন্ত আসি সেই পর্যন্তের মধ্যে মিনিমাম কোনটা সেটা তো আমার জানা আছে। প্রত্যেকটার জন্য আবার প্রথম থেকে লুপ করে মিনিমাম বের করার প্রয়োজন নাই, তাই না? জি স্যার। প্রত্যেকটার জন্য প্রথম থেকে আবার মিনিমাম চেক করার প্রয়োজন নাই। সুতরাং আমরা সেটা করতে পারি, তাহলে সেখানে কিন্তু হচ্ছে আমাদের এখানে টাইম কমপ্লেক্সিটিটাকে আমরা ইমপ্রুভ করে ফেলতে পারবো, যেটা মনে হয় অ্যালগরিদম 3 একটা আছে। হ্যাঁ, অ্যালগরিদম 3 তে ওইটা এখানে হলো টোটাল ইয়েতে কনস্ট্যান্ট নাম্বার অফ স্পেস ইয়েতে রাখছে, শুধু মিনিমামটাকে যদি আমরা সেভ করে রাখি পর্যন্ত যাওয়া যেটা আছে, তে মিনিমাম ফর i equal to 1, s1 is less than minimum p, দেন মিনিমাম p কে এখানে স্টোর করে রেখে তারপরে এটা করে ফেলছে আর কি, বের করে ফেলছে। তাহলে এখানে আমাদের দেখো টাইম কমপ্লেক্সিটিও আমাদের কমে গেছে, আমাদের স্পেস কমপ্লেক্সিটিও কমে গেছে এখানে। তো এটা একটা এক্সাম্পল দেখানো হলো যেখানে আসলে আমরা যদি চেষ্টা করি খুব কেয়ারফুলি, তাহলে হচ্ছে আমরা
মানে স্পেস কমিয়ে অর্থাৎ ওয়ার্কিং মেমোরি কমিয়ে, এখানে দেখো জাস্ট কনস্ট্যান্ট মেমোরি ভেরিয়েবল আমরা ম্যাক্স পি, মিন পি আর S1 একটা ভেরিয়েবল আমরা রেখেছি। আর হচ্ছে পিআই, এটা কিন্তু রিড অনলি মেমোরি, পিআইটা হচ্ছে রিড অনলি মেমোরি। সুতরাং এখানে কিন্তু আমরা এক্সট্রা শুধু কনস্ট্যান্ট নাম্বার অফ ভেরিয়েবলস আমরা ব্যবহার করছি এবং টাইম কমপ্লেক্সিটিও এখানে কম লাগছে। সুতরাং এইভাবে কেয়ারফুলি আমরা যদি প্রোগ্রাম ডিজাইন করি বা অ্যালগোরিদম ডিজাইন করি, তাহলে ওয়ার্কিং স্পেস কম দিয়ে অ্যালগোরিদম ডিজাইন করা সম্ভব। যেখানে অর্ডার n স্কয়ার স্পেস আমাদের প্রথমটা দেখেছিলাম, আর এখানে এসে আমরা দেখতে পেলাম হচ্ছে জাস্ট কনস্ট্যান্ট নাম্বার অফ ভেরিয়েবল ব্যবহার করেই আমরা এই কাজগুলো করছি। অ্যাকচুয়ালি আমাদের এখানে অবজেক্টিভ হচ্ছে যে আমরা টাইম কমপ্লেক্সিটি, এখানে টাইম কমপ্লেক্সিটি তো ইমপ্রুভ করেনি, মানে ডিটারিয়েট করেনি, এখানে ঠিকই আছে ইয়েতে, কিন্তু টাইম কমপ্লেক্সিটি ইমপ্রুভ করছে বলবো আমি। কিন্তু আমরা লো মেমোরি অ্যালগোরিদম নিয়ে যখন স্টাডি করব, তখন হচ্ছে আমরা আমাদের কনসেন্ট্রেশন হচ্ছে মেমোরিটাকে কমিয়ে আনা, এবং তারপরে হচ্ছে আমরা টাইম কমপ্লেক্সিটি স্যাক্রিফাইস করতে পারি, কিন্তু সেখানেও আমরা বেটার টাইম কমপ্লেক্সিটি কনসিডার করব। এবং এই এরিয়াতে মানে কাজ করার আসলে যথেষ্ট স্কোপ রয়ে গেছে। তার কারণ আমরা যে সিম্পল অ্যালগোরিদম গুলো আমরা অ্যালগোরিদম ক্লাসে পড়েছি, এই প্রত্যেকটারই এই মডেলে অ্যালগোরিদম ডিজাইন করা সবই বাকি আছে, সবই ওপেন প্রবলেম। ইভেন ধরো ইয়েতে তোমার শর্টেস্ট পাথ অ্যালগোরিদম, তারপরে হচ্ছে ইভেন ডেপথ ফার্স্ট সার্চ, ব্রেথ ফার্স্ট সার্চ, তারপরে হচ্ছে কানেক্টেড কম্পোনেন্ট বের করা, এই যে সিম্পল অ্যালগোরিদম গুলো, যে সমস্ত অ্যালগোরিদম আমরা অ্যালগোরিদম কোর্সে পড়ছি, এগুলোর জন্য আমরা এইভাবে আর কি মেমোরি কম করে, মেমোরি কম নিয়ে আমরা কিভাবে অ্যালগোরিদম ডিজাইন করতে পারি, সেগুলো সবই ওপেন আর কি, মানে কাজ করা যথেষ্ট স্কোপ রয়ে গেছে। আমাদের এখানে হচ্ছে হলো আমরা যেটা দেখলাম যে given a list of profit and loss for n months in a read only array, algorithm 4, এটা algorithm 3 হবে, finds the profit in the base time interval in order n time without using an extra array। সুতরাং আমরা এখানে হচ্ছে প্রফিটটা বের করতেছি, বেস টাইম ইন্টারভ্যালের প্রফিটটা বের করছি একটা অ্যারে, এক্সট্রা অ্যারে ইউজ করে। তে এখানে আমাদের যেটা দাঁড়াচ্ছে যে বেস টাইম ইন্টারভ্যালটা আমরা বের করছি, মানে ইন্টারভ্যালে প্রফিটটা বের করছি, কিন্তু টাইম ইন্টারভ্যালটা তোমরা কিভাবে বের করবা এটা তোমরা নিজেরা চিন্তা করে দেখতে পারো, হোমওয়ার্ক। আচ্ছা, এখন আমরা আরেকটা প্রবলেমে আসি। এই প্রবলেমটা আমাদের ইয়েতে, এই প্রবলেমটা হচ্ছে আমি দেখাই, তোমার বোর্ডে যাই, এটা হলো স্নেক অ্যান্ড স্নেইল প্রবলেম। স্নেক অ্যান্ড স্নেইল প্রবলেম। বোর্ড দেখা যাচ্ছে কি? ইয়েস স্যার। আচ্ছা, আমি শেয়ারটা অফ করে দিই। আচ্ছা, প্রবলেমটা বলে নেই। সাপোজ উই হ্যাভ এ লিঙ্ক লিস্ট উইথ সিঙ্গল পয়েন্টার্স, given a pointer to the head of such a linked list, we want to determine whether it contains a cycle or not। তে এটাই আসলে বলা হচ্ছে স্নেক অ্যান্ড ইয়ে আর কি, স্নেইল যে প্রবলেম। ধরো আমাদের একটা লিঙ্ক লিস্ট আছে, এখানে লিঙ্ক লিস্ট শুরু করে এখানে যেতে যেতে এখানে শেষ হয়ে গেল। এরকম যদি হয়
এটাকে আমরা বলছি স্নেক। স্নেক স্নেইল স্নেইল হচ্ছে হলো তোমার এরকম শেষ হয়নি, এটা হতো প্রথমে এখানে এরকম কোথাও পয়েন্ট করে আছে, এরকম স্নেইল। তো স্নেক এবং স্নেইল তোমাকে হচ্ছে হলো আইডেন্টিফাই করতে হবে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা স্নেক না স্নেইল। একটা লিংক লিস্ট দেওয়া হলো, এই লিংক লিস্টের শুরু থেকে তুমি চেক করে করে তোমাকে বলতে হবে এটা স্নেক না স্নেইল। এই প্রবলেমটা কি জানো তোমরা, এর সলিউশন? জি স্যার। এখানে আমরা প্রথমে যে মডেল ইউজ করতে পারি সেটা হচ্ছে যে আমরা আরেকটা এখানে n সংখ্যক আইটেম আছে, আইটেম সংখ্যা ফিক্সড, n আইটেমস, ইনফিনিটি না, n আইটেমস। n আইটেমস যদি হয় তাহলে হচ্ছে আমরা n আইটেমস এর মানে n সাইজের একটা পয়েন্টার অ্যারে নিতে পারি, একটা পয়েন্টার অ্যারে নিতে পারি। এবং আমরা যখন যে পয়েন্টার গুলো, এটা কিন্তু রিড অনলি, এটা হচ্ছে রিড অনলি, আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। তা আমরা ওই পয়েন্টার অ্যারেতে আমরা যে সমস্ত পয়েন্টার গুলো ট্রাভার্স করছি, এখান থেকে এই পয়েন্টারটা পেলাম, ট্রাভার্স করছি, যে সমস্ত পয়েন্টার গুলো ট্রাভার্স করছি সেইগুলো আমরা এখানে রাখবো। পয়েন্টার গুলো যেগুলো ট্রাভার্স করছি সেগুলো আমরা এখানে রাখবো, এবং নতুন পয়েন্টার যখনই পাবো তখন এই অ্যারেতে আমি চেক করে দেখব, এই অ্যারেতে আবার প্রথম থেকে চেক করে দেখব যে ওই পয়েন্টারটা আমি এর আগে পেয়েছিলাম কিনা। কি বুঝতে পারছো? এইভাবে পয়েন্টারের রিপিটেশন আছে কিনা সেটা আমরা এখানে চেক করতে পারি। চেক করে তাহলে আমরা এটা এখানে বের করতে পারি, তাই না? তাহলে এখানে আমাদের স্পেস লাগছে কত? অর্ডার n, তাই না? স্পেস লাগছে অর্ডার n, আর হচ্ছে টাইম কত লাগছে? n স্কয়ার। অর্ডার n স্কয়ার। তাহলে এখানে হচ্ছে স্পেস লাগছে অর্ডার n আর টাইম লাগছে হচ্ছে অর্ডার n স্কয়ার। এটা একটা অ্যালগরিদম। অ্যালগরিদমটা কি বুঝতে পারছো সবাই? অ্যালগরিদম তো ক্লিয়ার সবার কাছে, তাই না? যে অ্যালগরিদমটা আমি বললাম, নাকি বোঝনি? কি ব্যাপার, তোমরা কি আসলে ক্লাসে আসো না নাই? স্যার বোঝা গিয়েছে। বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা এই টাইমটাকে ইমপ্রুভ করব, স্পেসটাকে ইমপ্রুভ করতে চাই। স্পেসটাকে ইমপ্রুভ করতে চাই সেটা হলো যে আমি আসলে ওই অ্যারেটা ব্যবহার করব না। যদি না ব্যবহার করি, আমার প্রত্যেকটা হেড তো জানা আছে, হেড পয়েন্টার জানা আছে, আমি হচ্ছে যখন যে পয়েন্টারটা পাবো প্রত্যেকবার হেড থেকে আমি ওইটা চেক করতে করতে যাব ওই লিস্টে, তাহলে কিন্তু আমার ওই পয়েন্টার অ্যারেটা আর লাগে না, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে এখানে কিন্তু আমরা তাহলে আমাদের মানে ওই কনস্ট্যান্ট ইয়েতে মেমোরি স্পেস যেটা সেটাতে আমরা ইয়েতে চলে আসলাম, কিন্তু এখানে ওই টাইম কমপ্লেক্সিটি কিন্তু আমাদের সেই অর্ডার প্রত্যেকবারই চেক করে ওই পর্যন্তই যাচ্ছি, অর্ডার n স্কয়ারই লাগছে, তাই না? টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি আমরা ইমপ্রুভ করলাম। এখন হচ্ছে তাহলে স্পেসের দিক থেকে আমাদের সমস্যা ইয়েতে চলে গেল। আমরা স্পেস হচ্ছে দুইটা পয়েন্টার মানে ইয়েতে, একটা হচ্ছে হলো আমরা যেটা ফরওয়ার্ড পয়েন্টার দিয়ে আগায় আগায় যাচ্ছি, আর একটা হচ্ছে আরেকটা পয়েন্টার সবসময় হেড থেকে শুরু হবে, এবং যে কোনো একটা নতুন পয়েন্টার পাওয়ার পরে আমরা হেড থেকে আবার যে পর্যন্ত গেছি ওই পর্যন্ত চেক করে দেখব তার আগে আমরা ওই পয়েন্টারটা পেয়েছি কিনা। সুতরাং স্পেসের জন্য আমাদের এখানে সমস্যা নেই, কিন্তু টাইম কমপ্লেক্সিটি কিন্তু আমাদের বেশি রয়ে গেল, তাই না? এখন আমরা দেখি যে এই স্পেসে টাইম কমপ্লেক্সিটি কিভাবে ইমপ্রুভ করা যায়, এই স্পেসে টাইম কমপ্লেক্সিটি কিভাবে ইমপ্রুভ করা যায়। এটার জন্য একটা অ্যালগরিদম আছে ইয়েতে
যেটাকে হচ্ছে হলো ইয়েতে টর্টয়েজ এন্ড হেয়ার অ্যালগোরিদম। জানো নাকি এই অ্যালগোরিদমটা তোমরা? অ্যালগোরিদমটা হলো যে প্রথম থেকেই আমরা একসাথে কচ্ছপ আর খরগোশকে ওই লিস্ট বরাবর রান করতে দিব। তে কচ্ছপ হচ্ছে প্রত্যেক স্টেপে 1 ঘর যাবে, আর হচ্ছে ইয়ে যাবে হলো এক স্টেপে 2 ঘর যাবে। এবং যদি এটা স্নেক হয় তাহলে তো তোমার খরগোশ এক সময় একদম লাস্টের এন্ডে চলে যাবে এবং তখন ডিক্লেয়ার করা যাবে এটা হচ্ছে হলো তোমার স্নেক। আর স্নেইল হলে এই কচ্ছপ এবং খরগোশ এক সময় মিট করবে। মানে আসলে মানে মানে কত বড় যেহেতু আমি এটা জানি না, কিন্তু ফাইনাইট নাম্বার অফ আছে, যাই হোক এখানে হচ্ছে তারা হচ্ছে মিট করবে এক সময়। মিট করলে আমরা বলবো যে এটা হচ্ছে স্নেইল। আমরা যদি দেখি স্ক্রিন শেয়ারটা অন করে, আচ্ছা এখানে আসলে লেখাটা ভুল আছে, কনস্ট্যান্ট স্পেস না, এটা হচ্ছে হলো তোমার অর্ডার এন অ্যারে স্পেসটা লাগবে। এটা হচ্ছে যদি আমরা প্রথমটা দেখি। আর আচ্ছা কনস্ট্যান্ট স্পেস হচ্ছে হলো যে আমরা প্রথম থেকে যদি চেক করতে যাই। আর হলো এটা হচ্ছে অ্যালগোরিদম দা টর্টাইজ এন্ড দ্য হেয়ার অ্যালগোরিদম ওয়ার্কস্পেস 2 পয়েন্টার্স T and H to follow a given list। অ্যালগোরিদম হলো T and H both point the head of the given list। আর এটা হচ্ছে লুপে আমরা চালাবো advance T pointer by 1 step, advance H pointer by 2 steps। if H equal to null then report snake and stop। if T and H point to the same list then report snail and stop। এটা ই করলে এই সিম্পল অ্যালগোরিদম দিয়ে আমরা হচ্ছে হলো এটা ই করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। তে এখন তোমরা বলো যে এই অ্যালগোরিদমটা কারেক্ট কিনা এবং এই অ্যালগোরিদমের ইয়েতে তোমার টাইম কমপ্লেক্সিটি কত, কেউ এক্সপ্লেন করতে পারবা? এই অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি কত এবং এই অ্যালগোরিদমটা লিনিয়ার কারেক্ট টাইম কিনা? কমপ্লেক্সিটি। হ্যাঁ লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি। কেন বলো তো দেখি। স্যার অ্যাট মোস্ট 2 বার লুপ ঘোরা লাগবে মিট করার জন্য আর কি। 2 বার হ্যাঁ ঘুরতে হবে। সেটা করতে গেলে ইয়েতে তোমার সেটার জন্য হচ্ছে রিগোরাস কিছু প্রুফ আছে, কিন্তু তুমি কনস্ট্যান্টের কথা বলতে পারো যে কনস্ট্যান্ট নাম্বার অফ টাইমস এর বেশি আসলে ই করতে হবে না, লুপ যাবে না আর কি। আর যদি তুমি এক্স্যাক্টলি মিড পয়েন্ট বলতে পারো যে কোথায় মিট করবে, সেটার জন্য রিগোরাস প্রুফ করতে হবে। কিন্তু মিট করবে এইটা প্রুফ করার জন্য তোমাকে খুব রিগোরাস প্রুফে যেতে হবে না। ইনফ্যাক্ট হচ্ছে হলো প্রথম যে স্টার্টিং পয়েন্ট যেখানে যে ইয়েতে এসে পয়েন্টারটা এসে ই হয়েছে, এই জায়গায় মিট মুভ ই করবে, তারা মিট করবে আর কি। তো এখানে তোমার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টাইম কমপ্লেক্সিটি অর্ডার এন এবং আমরা কনস্ট্যান্ট দুইটা পয়েন্টার অর্থাৎ কনস্ট্যান্ট ওয়ার্কিং স্পেস দিয়ে আমরা এটাকে সলভ করতে পারছি। আচ্ছা আমরা আরেকটা প্রবলেম দেখব, যে প্রবলেমটা হচ্ছে সাইকেল কাউন্টিং। সাইকেল কাউন্টিং এর প্রবলেম ডেফিনিশন হচ্ছে given a two regular graph। two regular graph মানে হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি 2 by a sequence of n pairs on integers between 1 and end on a read-only array, give an efficient algorithm which counts the number of cycles in G using only constant workspace। প্রবলেমটা হলো টু রেগুলার গ্রাফ কেমন? টু রেগুলার গ্রাফ কিন্তু সবই সাইকেল। টু রেগুলার গ্রাফ কালেকশন অফ সাইকেলস।
টু রেগুলার গ্রাফ হচ্ছে কানেকশন অফ সাইকেলস। এই গ্রাফটাতে আসলে কতগুলো সাইকেল আছে সেটা তোমাকে কাউন্ট করতে হবে। বোর্ড দেখা যাচ্ছে তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি দেখি আমাদের এই কতগুলো সাইকেল আছে সেটা কাউন্ট করতে হবে। এখানে ডেটাটা কিভাবে দেওয়া আছে ওখানে বলা আছে। ডেটাটা হচ্ছে হলো ধরো ভার্টেক্স 1 এর জন্য একটা পেয়ার দেয়া আছে, যে পেয়ারটা হলো তার অ্যাডজাসেন্ট। তাহলে আমাদের ফার্স্ট পেয়ারটা হলো প্রথম পেয়ারটা হলো ভার্টেক্স 1 এর জন্য, এটা ধরে নিই। ভার্টেক্স 1 এর জন্য হচ্ছে হলো 5 আর 6, এরা হলো এর অ্যাডজাসেন্ট। ভার্টেক্স 2 এর জন্য যে পেয়ার, সেই পেয়ারটা হচ্ছে মানে এই পজিশনটা ইন্ডিকেট করবে কোন ভার্টেক্সের পেয়ার। সুতরাং 1 2 নাই লেখা নাই, এইটাই আমাদের অ্যারে ইনপুট হিসেবে দেওয়া আছে। অর্থাৎ প্রথম পেয়ারটা হচ্ছে ভার্টেক্স 1 এর অ্যাডজাসেন্ট ভার্টিসেস, পরের পেয়ারটা 3 9, এটা হচ্ছে হলো পরের মানে সেকেন্ড ভার্টেক্সের অ্যাডজাসেন্ট ভার্টিসেস। দুইটা করে প্রত্যেকটা ভার্টেক্সের, যেহেতু ডিপি টু রেগুলার গ্রাফ, সুতরাং প্রত্যেকটারই হচ্ছে হলো দুইটা করে নেইবার আছে। এই নেইবার লিস্ট আর এটার অর্ডারিং হচ্ছে যে কোন ভার্টেক্সের নেইবার। সুতরাং এই ডেটাটা দেওয়া আছে তোমার রিড অনলি অ্যারেতে। 5 6 পেয়ার, 3 9 পেয়ার, এইভাবে রিড অনলি অ্যারেতে ডেটাটা দেওয়া আছে। এখন এই ডেটা থেকে তোমাকে কাউন্ট করতে হবে যে এখানে কতগুলো সাইকেল আছে। চিন্তা করো তো দেখি কিভাবে এটা বের করবা। প্রথম কথা হচ্ছে যে এটা টু রেগুলার গ্রাফ, সুতরাং কিন্তু প্রত্যেকটা ভার্টেক্সই সাইকেলের উপরে আছে, তাই না? প্রত্যেকটা ভার্টেক্সই সাইকেলের উপরে আছে। সাইকেল কন্ট্রাকশন টাইপের কিছু না, সাইকেল কন্ট্রাকশন তোমাকে স্পেস কমাতে হবে। আর কন্ট্রাকশন এখানে তোমাকে আসলে বের করতে হবে যে কতগুলো সাইকেল আছে। তুমি জাস্ট ডিএফএস এর স্টাইলে চিন্তা করো। তুমি 1 থেকে শুরু করো, তোমার প্রথম ভার্টেক্স যেটার সেখানকার কোন একটা তার নেইবারে যাও, সেই ভার্টেক্সের ওখানে গিয়ে তার নেইবারে যাও, সেই ভার্টেক্সের ওখানে গিয়ে তার নেইবারে যেটা ওখানে পাচ্ছ সেই নেইবারে যাও। তো এইরকম করে ঘুরে ঘুরে তুমি যদি দেখতে পাবা যে ওখানে আসলে কোথায় যেতে পারো, এরকম ফিরে এসে তুমি এক সময় যেহেতু প্রত্যেকটা ভার্টেক্স সাইকেলের উপরে আছে, তুমি কিন্তু হচ্ছে তোমার স্টার্টিং ভার্টেক্সে ফিরে আসতে পারবা। স্টার্টিং ভার্টেক্সে ফিরে আসলে কিন্তু তুমি শেষ হয়ে গেল, তুমি একটা সাইকেল আইডেন্টিফাই করলা। তারপরে হচ্ছে তুমি অ্যারের হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্সে এখানে একটা বিট অ্যারে ইউজ করতে হবে। কনস্ট্যান্ট মেমোরি স্পেসের মানে এন সাইজের যতগুলো ভার্টেক্স আছে ততগুলো সাইজের একটা বিট অ্যারে। ইনিশিয়ালি প্রত্যেকটা বিটকে ওই ইন্ডিকেটর আর কি, তুমি যে ভার্টেক্স ভিজিটেড অর নট সেটা দেখার জন্য তুমি সবগুলোকে 0 করে রাখো। 0 করে রেখে তারপরে হচ্ছে তুমি ট্রাভার্স করে থাকো। 1 তুমি গেছো 1 ভিজিটেড, তারপর 1 থেকে 5 এ গেলা, ধরো তার ওখানে 5 লিস্টে পেয়ে গেলাম যে 5 তার 5 এও যেতে পারি 6 এও যেতে পারি, তার দুইটা নেইবারের যে কোনোটাতে আমি যেতে পারি। আমি যেটাতে গেলাম সেটাতে তার বিটটাকে আমি 1 করে দিলাম। এরকম করে ঘুরতে ঘুরতে তারপরে হচ্ছে আমি আবার যখন ফিরে আসবো আর কি ইয়েতে, এবং সেখানে ফিরে আসলে তা আমার একটা সাইকেল কাউন্ট হলো। এখন হচ্ছে হলো আমি ওই বিট অ্যারের প্রথম থেকে যেতে যেতে যাবো যে কোন ফার্স্ট কোন ভার্টেক্সটা ভিজিট হয় নাই, সেই ভার্টেক্স থেকে আবার আমরা শুরু করব ট্রাভার্সাল, শুরু করে আবার শেষ করব। এরকম যতবার আমাকে ওই যে নতুন করে ট্রাভার্সাল শুরু করতে হবে, ডেপথ ফার্স্ট সার্চ যেভাবে আমরা কানেক্টেড কম্পোনেন্ট কাউন্ট করি, ঠিক সেইভাবে আমরা কিন্তু এখানে নাম্বার অফ সাইকেলস করতে পারবো, ক্যালকুলেট করতে পারবো। কি বুঝতে পারছো? এখানে কিন্তু টাইম আমাদের স্পেস লাগছে হচ্ছে ওই বিট অ্যারে, এন সাইজের বিট অ্যারেটা লাগছে আর কি।
কি ক্লিয়ার সবার কাছে অ্যালগরিদমটা? আচ্ছা, এখন দেখো এই অ্যালগরিদমকে যদি তুমি একটু কেয়ারফুলি ডিপলি চিন্তা করো, তাহলে কিন্তু তুমি একটা জিনিস দেখতে পারবা যে প্রত্যেকটা সাইকেলের আমরা যে শুরু করছি সেই সাইকেলের উপরের সবচেয়ে ইন্ডেক্স যেটা কম আছে সেইটা থেকে আমরা শুরু করছি। তার কারণ আমাদের বিট অ্যারে 1 থেকে n পর্যন্ত সবচেয়ে আমরা প্রথমে শুরু করছি 1 থেকে। 1 হচ্ছে সবাই আনভিজিটেড, আমরা কোনোটাই ভিজিট করিনি। তে সুতরাং আমরা 1 থেকে শুরু করলাম, তারপরে ঘুরতে ঘুরতে আমরা শেষ করলাম। তারপরে আবার আমরা ওই অ্যারের প্রথম থেকে দেখলাম যে সবচেয়ে কোনটায় আমরা ভিজিট করি নাই, প্রথম যেটা পাবো সেটা কিন্তু তার ইন্ডেক্সটা হচ্ছে সবচেয়ে ছোট, তাই না? তাহলে যে কোনো সাইকেলের আমরা কিন্তু আমাদের যে আগের যে অ্যালগরিদম আমরা দেখলাম, ওই অ্যালগরিদমটা যে কোনো সাইকেল আমরা ট্রাভার্স করতে যাচ্ছি সেই সাইকেলের সবচেয়ে কম ইন্ডেক্সড যে ভার্টেক্সটা সেই ভার্টেক্সটা থেকে আমরা স্টার্ট করতে যাচ্ছি, তাই না? এটা একটা অবজারভেশন না? কি বুঝতে পারছো? আমাদের আগের অ্যালগরিদমটা থেকে যদি আমরা এই অবজারভেশনটা চিন্তা করি, প্রত্যেকটা সাইকেলের লোয়েস্ট ইন্ডেক্সড ভার্টেক্স থেকে আমরা সার্চ শুরু করছি সব সময়। আমার কথা কি ফলো করতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকটা সাইকেলের লোয়েস্ট ইন্ডেক্সড ভার্টেক্সকে আমরা বলি ক্যানোনিক্যাল ভার্টেক্স। প্রত্যেকটা সাইকেলের লোয়েস্ট ইন্ডেক্স ভার্টেক্সটাকে আমরা বলি ওই সাইকেলের ক্যানোনিক্যাল ভার্টেক্স। এখন আমরা যতগুলো ক্যানোনিক্যাল ভার্টেক্স আইডেন্টিফাই করতে পারবো সাইকেলের সংখ্যা ততগুলো। কি আমাকে কি ফলো করতে পারছো? এখন আমরা আসলে যতগুলো ক্যানোনিক্যাল ভার্টেক্স আইডেন্টিফাই করতে পারবো সাইকেলের সংখ্যা ততগুলো। সেটা যদি হয় তাহলে হলো আমরা ইয়েতে কি করতে পারি, যে কোনো আমরা এখন ভার্টেক্স থেকে আমরা শুরু করে আমরা দেখবো যে আমরা একটা ক্যানোনিক্যাল ভার্টেক্স আইডেন্টিফাই করব। ক্যানোনিক্যাল ভার্টেক্স আইডেন্টিফাই করার অর্থ হচ্ছে ওখান থেকে আমি ট্রাভার্স করতে করতে যাব যেতে যেতে আবার যদি সেই ভার্টেক্সে ফিরে আসি তাহলে সেটা হলো ক্যানোনিক্যাল ভার্টেক্স। আর যদি আমরা যে ভার্টেক্সটা কি আমরা প্রথম একটা ভার্টেক্স ধরলাম, ধরে তারপরে হলো আমরা যাব যে তার নেইবারটা তার চেয়ে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে আমি প্রথম যে ভার্টেক্স থেকে গিয়েছিলাম সেটা ক্যানোনিক্যাল ভার্টেক্স না, তাহলে ওই ভার্টেক্সটা ক্যানোনিক্যাল ভার্টেক্স না। তারপর আমরা আবার আরেকটা ভার্টেক্স ওই আরেকটা ভার্টেক্স থেকে শুরু করব। আমরা 1 থেকে শুরু করি, প্রত্যেকটা 1 থেকে শুরু করব, সার্চ করতে 1 এর চেয়ে ছোট আছে কিনা। তারপরে ধর আরেকটা ভার্টেক্স থেকে শুরু করলাম, যখনই দেখলাম যে তার চেয়ে ছোট আরেকটা আছে তাহলে সেটা ক্যানোনিক্যাল ভার্টেক্স না। মানে আমরা ট্রাভার্সিং এ যদি তার চেয়ে ছোট একটা ভার্টেক্স খুঁজে পাই তাহলে ক্যানোনিক্যাল না। এরকম করে করে কিন্তু আমরা সবগুলো ভার্টেক্স থেকে স্টার্ট শুরু করে করে আমরা কিন্তু ক্যানোনিক্যাল ভার্টেক্স গুলোকে আইডেন্টিফাই করতে পারবো। তো যতগুলো ক্যানোনিক্যাল ভার্টেক্স আইডেন্টিফাই করা যাবে ততগুলো সাইকেল। তাহলে কিন্তু এখানে আমার আর ওই এক্সট্রা বিট অ্যারেটা লাগছে না। অ্যালগরিদমটা কি ফলো করতে পারছো আমার? এইটা আমরা দেখলাম আমাদের 10টা একটা সিটি আছে। ও আচ্ছা, তোমাদের তো সময় হয়ে গেছে। তা আমাদের এই পর্যন্তই শেষ আমাদের আজকের ক্লাস। তোমার আমি দেখি শেয়ার অফ করে দিই। শেয়ার অফ